প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? হয়তো সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। আজকে এই করোনার মহামারীতে বিভিন্ন দিন যেহেতু স্কুল বন্ধ, তাই তোমাদেরকে বারলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনের ক্লাসে স্বাগত। আজকের বিষয় হচ্ছে, গত ক্লাসে তোমাদেরকে যে বাড়ির কাজ দিয়েছিলাম তোমরা অবশ্যই হয়তো করেছো। করে থাকলে ভালো, যারা এখনো করোনি তারা করে ফেলবে। তাহলে আমি আজকের বিষয় হচ্ছে, আমরা ষষ্ঠ শ্রেণীর মাদার তেরেসা গল্পের বিষয়বস্তু আমরা জানব। মাদার তেরেসা, লেখক সঞ্জিদা খাতুন। এখানে শিকনফল, আমরা এই গল্পটা পাঠ করলে আমরা কি কি এখান থেকে শিখতে পারবো বা বলতে পারবো বা জানতে পারবো, সেই শিকনফল। 1 নম্বরে লেখক পরিচিতি উল্লেখ করতে পারবে। 2 নম্বরে নির্বাচিত অংশটুকু শুদ্ধ উচ্চারণ করতে পারবে। 3 নম্বরে নতুন শব্দগুলোর অর্থসহ বাক্য অনুচ্ছেদ গঠন করতে পারবে। 4 নম্বরে মাদার তেরেসার সেবা কর্মের বর্ণনা দিতে পারবে। আজকে তোমরা এই গল্প থেকে এগুলি বলতে এবং শিখতে পারবে। তাহলে আমরা মাদার তেরেসা কে, আমরা তাকে একটু চিনে নিই। তোমরা সবাই এদিকে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই হচ্ছে মাদার তেরেসা, যার অবদান আমাদের এশিয়া মহাদেশের মধ্যে একজন বিশিষ্ট একজন নারী, মাদার তেরেসা। তাহলে আমরা মাদার তেরেসা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। তোমরা সবাই বই খুলে মাদার তেরেসা গল্পটা সবাই দেখো আর মনোযোগ সহকারে শুনবে। মানুষকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমরা যারা এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে এসেছি, সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে, একজন আরেকজনকে আমরা ভালোবাসবো, সেটি হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সবসময় তেমন দেখা যায় না। তারপরও আমাদের মানুষের মধ্যে এই জিনিসটা পরিলক্ষিত কম হয়। আবার বিভিন্ন যুগে এমন মানুষও পৃথিবীতে আসেন যারা মানুষের সেবাতেই প্রাণ মন সব ঢেলে দেন। আবার এমন মানুষের পৃথিবীতে সৃষ্টি হয়ে আসেন যিনি মানুষের সেবাতেই তার সন্তুষ্ট এবং মন প্রাণ উজাড় করে তিনি তাদেরকে সেবা দিয়ে থাকেন। ভালোবাসা দিয়ে তারা জয় করে নেন দুনিয়া। আর সেই মহান ব্যক্তিরা মানুষের ভালোবাসা দিয়েই সে দুনিয়াকে জয় করে নেন। মাদার তেরেসা ছিলেন তেমন একজন অসাধারণ মানবদরদী। আর তার মধ্যে এই মাদার তেরেসা এর মধ্যে একজন মানবদরদী একজন ব্যক্তি। মাদার তেরেসা জন্মেছিলেন অনেক দূর দেশে, আলবেনিয়া স্কুপিয়েতে। মাদার তেরেসা কোথায় জন্মগ্রহণ করেছেন? আলবেনিয়া একটা রাষ্ট্র আছে, দেশ আছে, সেই দেশের স্কুপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। 1910 খ্রিস্টাব্দে 26শে আগস্ট তার জন্ম। 1910 খ্রিস্টাব্দে। পিতা ছিলেন বাড়িঘর তৈরির কারবারি, নাম নিকোলাস বোজাজিউ। তার পিতা একজন কাঠ মিস্ত্রি ছিলেন, তিনি বাড়িঘর তৈরি করতেন। মায়ের নাম দ্রানাফিল বার্নাই। তার মায়ের নাম ছিল দ্রানাফিল বার্নাই। পারিবারিক পদবি অনুসারে কন্যার নাম রাখা হয় অ্যাগনেস গুঞ্জা বোজাজিউ। পরিবারের নামের সাথে মিল রেখে তার নাম রাখা হয়েছিল অ্যাগনেস গুঞ্জা বোজাজিউ। 3 ভাই বোনের মধ্যে অ্যাগনেস ছিল ছোট। তারা 3 জন ভাই বোন, এর মধ্যে সে ছিল সবার ছোট। বড় হয়ে স্বর্ণাক্ষত গ্রহণের সময় তার নাম হলো মাদার তেরেসা। যখন তিনি বড় হলেন আর যখন মানব সেবায় তার নিজেকে নিয়োজিত করবেন, তখন তার নাম রাখা হয় মাদার তেরেসা। সেখান থেকেই মাদার তেরেসা নামটি নামকরণ করা হয়। তেরেসা যখন খুব ছোট, তখন ইউরোপ, এশিয়া ও আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। মাদার তেরেসা যখন ছোট ছিল তখন
ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছিল। 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলছিল এই যুদ্ধ। কত থেকে? নবী থেকে আসতে পারে, তোমরা খেয়াল রাখবা সালগুলি। 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলছিল এই ভয়াবহ যুদ্ধ। ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধ। কি বলা হয়? ইতিহাসে এটাকে প্রথম বিশ্বযুদ্ধ নামে আখ্যায়িত করা হয়েছে। যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। এতে তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল। তখন এই কোমলমতি মাদার তেরেসা এই যুদ্ধের ভয়াবহতা দেখে তার মনে খুব আঘাত লেগেছিল এবং তিনি কষ্ট পেয়েছিলেন। এই সময় বাবার মৃত্যু, পরিবারের বিপর্যয় ঘটেছিল। সেই সময় তার বাবা, যে যুদ্ধ চলাকালীন সময় তার বাবা মৃত্যুবরণ করেছেন। দুঃখ দুর্দশার মধ্যে বড় হচ্ছিলেন তেরেসা। তখন বাবা মৃত্যুবরণ করার পরে তখন তেরেসা ছোট ছিলেন। তখন সে দুঃখ দুর্দশার মধ্যে সে আস্তে আস্তে বড় হচ্ছিলেন। অল্প বয়সে তার ভেতরে ইচ্ছা থাকে মানুষের সেবা করবে। কি করবে? তার মাথায় সেটা ঢুকলো যে অল্প বয়সে মানুষের সেবা করবেন, তার মাথায় ঢুকলো এবং তাদের কষ্ট লাঘব করবে। তেরেসার বয়স যখন 18, তখন তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দেন। তার বয়স যখন 18 হয়েছিল, তখন খ্রিস্টান মিশনারি নামে একটি দলে সে যোগদান করেছিল। ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন। দার্জিলিং এবং লরেটো সিস্টার্সদের আশ্রমে 3 বছর তিনি নান হওয়ার প্রশিক্ষণ নেন। অর্থাৎ দার্জিলিংয়ের লরেটো সিস্টারদের সাথে তিনি আশ্রমে 3 বছর তিনি কিভাবে মানব সেবা করবেন সেই ব্যাপারে সে প্রশিক্ষণ নিয়েছিল। বাঙালিদের মধ্যে কাজ করার জন্য বাংলা ভাষা রপ্ত করে। যখন তারা সে ইচ্ছা করলো যে আমি বাঙালিদেরকে নিয়ে আমি কাজ করবো, তখন সে আমাদের বাংলা ভাষা, আমাদের মাতৃভাষা শিখতে শুরু করলেন, অর্থাৎ রপ্ত করতে শুরু করলেন। এরপর কলকাতার সেন্ট মেরিজ স্কুলের শিক্ষকতার দায়িত্ব পান। তিনি একটা স্কুলে কলকাতায় শিক্ষকতাও দায়িত্ব পেয়েছেন। 17 বছরে সেখানে কাজ করান তিনি। তখন বয়সটা 17, সেই সময় তিনি কাজ শুরু করেছিলেন। স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে সেবা আগ্রহে জাগাতে চেষ্টা করতেন তেরেসা। সপ্তাহে একদিন টিফিনের পয়সা বস্তির দরিদ্র শিশুদের জন্য খরচ করতে তিনি উৎসাহ দিতেন তাদের। মানে দৈনিক যে টিফিন করে, এই টিফিন করার থেকে কিছু টাকা রেখে তিনি রাখার জন্য সে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করতেন এবং দরিদ্র গরিব ছাত্রছাত্রী শিশুদেরকে এই টাকা খরচ করতেন। বাংলার মানুষের দুঃখ দুর্দশা মাদার তেরেসাকে খুব বিচলিত করেছিল। মানুষের সেবায় আরো কাজ করার জন্য মনে খুব তাগিদ অনুভব করেছিল। অবশেষে 1948 সালে লরেটো থেকে বিদায় নিয়ে তিনি শুরু করলেন একবারে গরিবদের সেবার কাজ। কত সালে? 1948 সালে। তখন লরেটো থেকে বিদায় নিয়ে সে শুরু করলো গরিবদের মাধ্যমে সেবার কাজ। গাউন ছেড়ে পড়লেন শাড়ি। কি ছেড়ে? গাউন ছেড়ে। গাউন এটা তাদের দেশের পোশাক, আর আমাদের দেশের পোশাক হচ্ছে শাড়ি। তাহলে তিনি গাউনটা বদলিয়ে সে শাড়ি পরলেন। বাঙালির নারীর পোশাক, আমাদের এই বাঙালির হচ্ছে নারীর পোশাক শাড়ি পরা। সেই থেকে 3টির বেশি শাড়ি তার কখনো ছিল না। কয়টা? 3টা। তার শাড়ি 3টার বেশি ছিল না। একটি পরার, একটি ধোয়া, আরেকটি হঠাৎ দরকার কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দেওয়া হতো। তাতে হাতে টাকা পয়সার বিশেষ ছিল না, তবে মনে ছিল গরিব দুঃখী মানুষের জন্য ভালোবাসা আর প্রবল এক আত্মবিশ্বাস। কলকাতার এক অতি নোংরা বস্তি তিনি প্রথম স্কুল খুললেন। কলকাতার এক নোংরা বস্তির মধ্যে তিনি প্রথম স্কুল খুলেছেন। বেঞ্চ টেবিল কিছুই নেই, মাটিতে দাগ কেটে শিশুদের শেখাতে লাগলেন বর্ণমালা। বেঞ্চি কিছু নাই, তখন বোর্ড ছিল না লেখা, তখন মাটিতে দাগ কেটে সে তখন বর্ণমালা শেখাতে শুরু করলো। বর্ণমালা শেখাতে শুরু করলো। কলকাতা অসুস্থদের সেবার জন্য খুললেন চিকিৎসা কেন্দ্র। ধীরে ধীরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অনেক মানুষ। তার এই মহানুভবতা দেখে আর ধীরে ধীরে মানুষ তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মাদার তেরেসার কাজের পরিধি ক্রমাগত বেড়ে চলবে।
তার কাজের গতি মানব সেবা আস্তে আস্তে বেড়ে চলছে। তার সঙ্গে যোগ দিলেন আরও অনেক নাম, অর্থাৎ মানুষের সেবা করবেন তার এই মানবতার কাজ দেখে আরও অনেকে তার সাথে যোগ দিয়েছেন। তাদের নিয়ে তিনি গড়লেন মানব সেবার সংঘ, মিশনারি অফ চ্যারিটি, মানে তারা যে মানব সেবা করবেন এটা একটা সংঘ আছে, সংঘটার নাম মিশনারি অফ চ্যারিটি নাম দিয়েছিলেন। সবচেয়ে যারা গরিব, সবচেয়ে করুণ যাদের জীবন, তাদের সেবা করার ব্রত ছিল মাদার তেরেসা। যারা সবচেয়ে গরিব তাদেরকে তিনি বেশি সেবা দিতেন। মৃত্যুমুখী অসহায় মানুষের সেবার জন্য তিনি 1952 সালে কলকাতার কালীঘাটে নির্মল হৃদয় নামে এক ভবন প্রতিষ্ঠা করেন। 1952 সালে কোথায়? কালীঘাটে নির্মল হৃদয় নামে একটা সংঘ খুলেছেন। যারা মৃত্যুমুখী অর্থাৎ অসুস্থ হয়ে দীর্ঘদিন পড়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের জন্য 1952 সালে কলকাতার কালীঘাটে একটা নির্মল হৃদয় নামে একটা প্রতিষ্ঠান করেন। কলকাতায় ফুটপাতে সহায় সম্বরণ বহু মানুষের বাস। অসুখে দুঃখে দুঃখে তাদের অনেকের প্রায় মৃত্যু দশা। মরণাপন্ন এইসব মানুষকে বুকে তুলে নেন মাদার তেরেসা। নির্মল হৃদয়ে এনে মমতাময়ী মা কিংবা বোনের মতো তাদের সেবা যত্ন করতেন। রাস্তা থেকে তুলে আনা অনাথ শিশুদের আশ্রয় থেকে তিনি প্রতিষ্ঠা করেন শিশু ভবন। শারীরিক মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপন করেন নবজীবন আবাস। এটা শিশুদের জন্য করেছেন নবজীবন আবাস। মাদার তেরেসার আরেকটি বড় কাজ কুষ্ঠরোগীদের আবাসন প্রেম নিবাস প্রতিষ্ঠা। তিনি কুষ্ঠরোগীদেরকে নিয়েও কাজ করেছেন, তাদের জন্য আরেকটা আবাসন করেছেন, সেটার নাম হচ্ছে প্রেম নিবাস। ভারতের টিটাগড়ে তিনি প্রথম এই কেন্দ্র প্রতিষ্ঠা করেন। পরে এর আরও অনেক শাখা গড়ে তোলা হয়। কুষ্ঠরোগীদের শরীরে দুর্গন্ধময় দগদগে গা হয় বলে সমাজের অনেক রোগীকে পরিত্যাগ করে। ওষুধটা ছোঁয়াছুঁয়িভাবে রোগীর কাছে সবাই দূরে থাকে, রোগীর কাছ থেকে সবাই দূরে থাকে। ফলে কুষ্ঠরোগীদের জীবন হয়ে ওঠে খুব কষ্টের। মাদার তেরেসা নিজের হাতে কুষ্ঠরোগীদের সেবা করতেন, তাদের গা ধুয়ে স্নান করিয়ে দিতেন। তার সেবা করে অন্যদের অনুপ্রাণিত করত। তার এই মানবতার কাজ দেখে অন্যরা এগিয়ে এসেছেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রায় 1 কোটি লোক ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। যখন 1971 সালে আমাদের বাংলাদেশে যুদ্ধ চলেছিল আমাদের দেশের জন্য, তখন আমাদের এই বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। পাকিস্তানি বাহিনী তাদের সেবাদোষরদের অত্যাচারে তারা দেশ ত্যাগ করেছিল। অর্থাৎ পাকিস্তানি লোকেরা যখন আমাদের বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার, গুলিবর্ষণ, বিভিন্নভাবে মানুষকে হত্যা করতে শুরু করলো, তখন তারা ভারতে চলে গিয়েছে। শরণার্থী হিসেবে এত বিপুল সংখ্যক মানুষ রাখা খুব সহজ কাজ ছিল না। সেই সময়ে শিবিরের দুর্গত মানুষের সেবার কাজ করেন মাদার তেরেসা। এই যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের মানুষের সেবা তিনি করে গেছেন। স্বাধীনতার পর 1972 সালে তিনি প্রথম ঢাকায় আসেন। কত সালে? স্বাধীনতা যখন লাভ করছে আমাদের বাংলাদেশ, তখন 1972 সালে তিনি প্রথম ঢাকায় আসেন। বাংলাদেশে শুরু করেন তার মিশনারি অফ চ্যারিটি সেবা কাজ। ঢাকার ইসলামপুরে প্রথম শাখা গড়ে তোলা হয়। এরপর খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট আর কুড়াইতে নির্মল হৃদয় শিশু ভবন প্রতিষ্ঠা করা হয়। 1991 সালে প্রচন্ড ঘূর্ণিঝড়ের পর 81 বছর বয়সী মাদার তেরেসা বাংলাদেশে ছুটে আসেন। যখন 1991 সালে একটা আমাদের দেশে ঘূর্ণিঝড় হয়েছিল, তখন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বাংলাদেশে ছুটে এসেছিলেন। তিনি চেয়েছিলেন নিজ হাতে দুর্গত মানুষের ত্রাণের কাজ করবেন। ভালোবাসা দিয়ে মানুষকে জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গেছেন মাদার তেরেসা। সেবা কাজে মানুষকে সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি। ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি। অর্থাৎ সে জাত ভেদ কখনো নেননি। হিন্দু, মুসলিম সবাইকে, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে তিনি সেবা দিয়েছেন। তাই সব দেশের সব ধর্মের মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন। এই জন্য তিনি সব ধর্মের মানুষের কাছ থেকে তিনি ভালোবাসা পেয়েছেন। জীবনে কোনো পুরস্কারের অর্থ নিজের জন্য ব্যয় করেননি মাদার তেরেসা। মানে তিনি সেবা কাজ করতে গিয়ে যে পুরস্কারগুলি পেয়েছেন, সেই পুরস্কারগুলি তিনি অসহায় মানুষদের মাধ্যমে
অর্থ দান করেছেন, সেবা কাজ করেছেন। যেমন নোবেল পুরস্কারের অর্থ দান করেছেন দুঃখী মানুষের জন্য। সেই সাথে আরেকটি কাজ করেছিলেন, নোবেল পুরস্কার প্রদান উপলক্ষে সুইডেনের নোবেল কমিটি এক ভোজসভার আয়োজন করে। মাদার তেরেসা অনুরোধ করেছিলেন ভোজসভা বাতিল করে সেই অর্থ ক্ষুধার্ত মানুষের দেওয়ার জন্য। এই সংবাদ জানতে পেরে সুইডেন ও অন্যান্য দেশের মানুষ এগিয়ে আসে। এদের মধ্যে স্কুলের অনেক ছাত্রছাত্রীও ছিল। তারা তাদের মাদার তেরেসাকে যে সাহায্য করেছিলেন সেটা ছিল নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেক। অর্থাৎ নোবেল পুরস্কার যে একটা মূল্য আছে না, এটার অর্ধেক তিনি ব্যয় করেছেন। 1997 সালে 5 সেপ্টেম্বর কলকাতায় সর্বত্র মৃত্যু হয়। কত সালে? 1997 সালে তার মৃত্যু হয়। সারা জীবন মাদার তেরেসা মানুষের সেবা করেছেন। এই সাথে মানুষের সেবায় এগিয়ে আসতে অন্যদের অনুপ্রাণিত করেছেন। নীল পাড় সাদা শাড়ি পরা ছোটখাটো মানুষটিকে তাই দুনিয়া সবাই এক ডাকে চেনে। মানুষের মন তিনি বেঁচে থাকবেন চিরকাল। এই মহান মানুষটি মানুষের মনে চিরকাল বেঁচে থাকবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মাদার তেরেসা সম্পর্কে আমরা বিষয়বস্তু সম্পর্কে জানলাম। পাঠের উদ্দেশ্য, কেন আমাদের এটা পাঠ করতে হবে, পাঠের উদ্দেশ্যটা আমরা একটু পড়ে নিই। মাদার তেরেসা পাঠ পরিচিতি। মাদার তেরেসা একজন অসাধারণ মানব কর্মী। এটা আমি গল্প পড়ার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। তার জন্ম সুদূর আলবেনিয়া হলে তিনি অবিভক্ত ভারতের বাংলা অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশায় বিচলিত হয়েছিল। এই কারণে তিনি গরিব অসুস্থ মানুষের জন্য তৈরি করেন স্কুল, চিকিৎসা কেন্দ্র, সমাজে অবহেলিত পরিচিত কুষ্ঠরোগীদের তিনি নিজ হাতে সেবা করতেন, স্নান করাতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নেন দুর্গত মানুষের সেবা করার মাদার তেরেসা। পরে স্বাধীন বাংলাদেশের বিভিন্ন জেলায় খোলা হয় তার মানব সেবা প্রতিষ্ঠান। দেশ, ধর্ম, জাতির পার্থক্য না করে সেবা কাজ মানুষকে বড় করে দেখেছিলেন তিনি। এই জন্য সব দেশের সব মানুষের এবং সব ধর্মের মানুষের কাছে তিনি পেয়েছেন শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। নোবেল পুরস্কার তার তেমন একটি অর্জন। তাহলে আমরা পাঠ পরিচিতি জানলাম, এখন লেখক পরিচিতি। লেখক পরিচিতি। লেখক পরিচিতি সম্পর্কে আমরা জেনে নিই। সঞ্চিতা খাতুন, যিনি মাদার তেরেসা গল্পটি লিখেছেন তার নাম হচ্ছে সঞ্চিতা খাতুন। সঞ্চিতা খাতুন 1933 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সদস্য সঞ্চিতা খাতুন প্রধানত প্রবন্ধকার এবং গবেষক ছিলেন। রবীন্দ্রসঙ্গীত ছিল এবং সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে তার খ্যাতি আছে। সঞ্চিতা খাতুন সাহিত্য গবেষণা কর্মের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অর্জন করেছেন বাংলাদেশ সরকারের 21 পদক। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে সতেন্দ্র কাব্য পরিচয়, রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, দণ্ডিতের কবিতা, অতীত দিনের স্মৃতি উল্লেখযোগ্য। এই হচ্ছে লেখক পরিচিতি। তারপর আমরা মূল্যায়নে যাব। মূল্যায়ন, মূল্যায়ন মূল্যায়ন হচ্ছে আমরা এক নম্বরে সাংস্কৃতিক আন্দোলনের কর্মী হিসেবে সঞ্চিতা খাতুনের খ্যাতি কোন ক্ষেত্রে ছিল? যেমন ক রবীন্দ্রসঙ্গীত শিল্পী, খ নজরুল সঙ্গীত শিল্পী, গ প্রবন্ধকার, গ আবৃত্তিকার। তাহলে সঠিক উত্তর হবে আবৃত্তিকার। 2 নম্বরে আবাসন শব্দের অর্থ কি? ক ভোজনালয়, খ দেবালয়, গ লোকালয়, গ বসবাসের ব্যবস্থা। এটার উত্তর হবে দেবালয়। তাহলে আমরা সবশেষ বাড়ির কাছে যাব। তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজ।
মাদার তেরেসা শৈশবে মানব সেবা চেতনা তোমাকে কিভাবে অনুপ্রাণিত করেছে তা সর্বোচ্চ 10টি বাক্য লিখে আনবে। তাহলে তোমরা সবাই বাড়ির কাজ লিখে নাও। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক পরবে, দূরত্ব বজায় রাখবে, সেই আশা করে তোমরা ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।